বড় মাপের বৈজ্ঞানিক সুযোগ সুবিধা এবং উচ্চ পর্যায়ের পরীক্ষাগার ভবিষ্যতের স্বপ্ন লালন করে এবং এটি একটি জাতির সর্বোচ্চ উদ্ভাবনী অর্জনকে উপস্থাপন করে। এই উদ্ভাবনের জন্য প্রয়োজন ধৈর্য এবং অধ্যবসায়। অন্য গোষ্ঠীর মানুষের জন্য সমস্যাটি আরও চাপ সৃষ্টি করবে, উদ্ভাবন বা মৃত্যু। এ সময়ের তরুণদের জন্য অন্ধকার ঘরে ছবি ছাপানোর ধারণাটি একটি প্রাচীন চর্চার মতো শোনায়, যদিও প্রায় ১ দশক আগেই প্রচলন চলে গিয়েছে। লাকি গ্রুপ অবশেষে সিদ্ধান্ত নিয়েছে তাদের একমাত্র বিদ্যমান ল্যাব এবং সরঞ্জামগুলোকে একটি জাদুঘরে স্থানান্তর করার। ২০ বছর আগে কোম্পানিটির কয়েক ডজন ল্যাব ছিল। গত কয়েক দশক ধরে নতুন প্রযুক্তি চীনের মতো ধীর উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে। যাই হোক, নতুন আবিষ্কারগুলো অদ্ভুত গতিতে পুরনোগুলোকে প্রতিস্থাপন করেছে, নতুন সুযোগ তৈরি করেছে। ডিজিটাল ফটোগ্রাফি এর অন্যতম সেরা উদাহরণ। প্রায় রাতারাতি এটি ফিল্ম ক্যামেরা মার্কেটকে মুছে ফেলেছিল এবং ১০০ বছরেরও বেশি সময়ের একটি ঐতিহ্য হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল। নিজেদের দেউলিয়াত্ব থেকে সুরক্ষার জন্য ইস্টম্যান কোডাক কোম্পানি নিউ ইয়র্কের কাছে আবেদন করেছে। এই আবিষ্কারে কোডাকের মতো প্রথম সারির শিল্প হতবাক হয়ে গিয়েছিল। চীনা উদ্যোগগুলি এ ধরনের বিপর্যয় এড়াতে পদক্ষেপ নিয়েছিল। ১৯৮৮ সালে ওয়াং হুই এই শিল্পে কাজ শুরু করেছিলেন। তখন তার বয়স ২২ বছর। চীন বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সবেমাত্র রঙিন চলচ্চিত্র নির্মাণে সক্ষম হয়ে উঠেছে। ১৯৯০ সালে বেইজিংয়ে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল এবং আমি পিপলস ডেইলি এবং সিনহুয়া নিউজ এজেন্সির অফিসে ফিল্মগুলির একটি বাক্স নিয়ে গিয়েছিলাম। আমাদের এই ফিল্মগুলো তাদের ব্যবহার করতে বলেছিলাম। ছবিগুলো খুব ভালো মানের হয়েছিল। কিন্তু কারো প্রত্যাশা ছিল না যে এভাবে দ্রুত সংকট নেমে আসবে। ২১ শতক শুরু হওয়ার সাথে সাথে নতুন প্রযুক্তির কাছে ফিল্ম ইন্ডাস্ট্রি হেরে গিয়েছিল। এমনকি এটি লড়াই করার আগেই শিল্পটি মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। লাকি গ্রুপ ২০০৫ সালে ১১.৭২ মিলিয়ন রোল ফিল্ম বিক্রি করে। পরের বছর এটি মাত্র ৭.৬১ মিলিয়ন বিক্রি করেছিল। ২০১২ সালে কোম্পানিটি রঙিন ফিল্মের শেষ প্রোডাকশন লাইনটিও বন্ধ করতে বাধ্য হয়েছিল। আমাদের ইচ্ছা ছিল না এটা করার, কিন্তু আমাদের আর কোনো উপায়ও ছিল না। আর কোনো উপায় না পেয়ে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে আমাদের। ওয়াং হুই এবং তার সহকর্মীরা জানত যে তাদের বড়সড় পরিবর্তন আনতে হবে। ১০,০০০-এরও বেশি শ্রমিকের চাকরি ধরে রাখার এবং এই জাতীয় ব্র্যান্ডকে বাঁচানোর এটাই একমাত্র উপায়, যা গড়তে তাদের কঠিন লড়াই করতে হয়েছিল। কিন্তু এই পরিবর্তন তাদের কোন নির্দেশনার দিকে নিয়ে যাবে? ডিজিটাল শিল্পে আমাদের রূপান্তর, যেমন ডিজিটাল ক্যামেরা এবং MP3 ব্যর্থ হয়েছে। ইলেকট্রন এবং সেমিকন্ডাক্টর ডিজিটাল ক্যামেরার মূল প্রযুক্তি। আমরা এই ক্ষেত্রে মূল প্রযুক্তির পরিবর্ধন করিনি এবং নতুন কোর করতে আমাদের অবশিষ্ট কোনো প্রতিভা ছিল না। এখন ওয়াং হুই এবং তার গবেষণা ও উন্নয়ন দল হেফেইতে লাকি গ্রুপের কারখানার জন্য প্রযুক্তিগত সাহায্য করে থাকে। যদিও এটিকে তেমন মনে হচ্ছে না, ওয়াং হুই জোর দিয়ে বলেছেন যে তাদের সমস্ত পণ্য এবং মূল প্রযুক্তি ফিল্মের সাথে সরাসরি সম্পর্কিত। ১০ বছর আগে ওয়াং হুই এবং প্রায় শতাধিক সিনিয়র কর্মী একটি নতুন এন্টারপ্রাইজ শুরু করতে হেফেইতে এসেছিলেন। সেই বছর লাকি গ্রুপের প্রধান কার্যালয় গ্রুপের মূল প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্যগুলির বিকাশে মনোযোগ দেবার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম যে যদি আমরা এমন একটি ক্ষেত্রে চলে আসি যা আমাদের শক্তি নয়, বা যদি আমরা সেই ক্ষেত্রের মূল প্রযুক্তিগুলোকে নিয়ন্ত্রণ না করি, তাহলে এই রূপান্তর সত্যিই কঠিন হতে পারে।
ওয়াং হুই যে মূল প্রযুক্তিগুলির কথা উল্লেখ করেছেন তা হল মাইক্রোনাইজড কণা প্রযুক্তি, ফিল্ম টেকনিক এবং কোটিং প্রযুক্তি। এই প্রযুক্তিগুলি ব্যবহার করে চীনে প্রথম অপটিক্যাল পলিয়েস্টার ফিল্ম প্রোডাকশন লাইন নির্মিত হয়েছিল। এই ফিল্ম ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে উৎপাদনের জন্য একটি মূল উপাদান। যখন আমাদের ডিফিউজার ফিল্ম বাজারে রাখা হয় তখন পণ্যটি 40% সস্তা হয়ে গিয়েছিল। এটি আমাদের গ্রাহকদের জন্য বাস্তবিক সুবিধা এনে দিয়েছে। ফিল্ম যুগের শীর্ষে লাকি গ্রুপের সর্বোচ্চ বিক্রির পরিমাণ ছিল 2 বিলিয়ন ইউয়ান। 2017 সালে যখন অনেকেই ভেবেছিল লাকি গ্রুপ ইতিমধ্যেই নিঃশেষ হয়ে গেছে, তখন এটি ছিল 6 বিলিয়ন ইউয়ান। ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে এবং রঙিন ফটোগ্রাফির কাগজ থেকে ডিজিটাল প্রিন্টিং এবং মেডিকেল ফিল্ম পর্যন্ত লাকি গ্রুপ আর সেই কোম্পানি নেই যেমনটা সবাই ভেবেছিল। কিন্তু এটি হয়েছে শুধুমাত্র কয়েক দশক ধরে জ্ঞান অর্জন এবং অবিরত উদ্ভাবনের ফলে। যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, অন্যদিকে আরেকটি জানালা খুলে যায়। তবে শুধুমাত্র যদি আপনার সাহস থাকে নিজের পরিচিত পরিবেশ ছেড়ে নতুন পথে যাত্রা শুরু করার। আমাদের বিশ্বে প্রতিদিন ভাষার বিঘ্নতার কারণে ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব ঘটে থাকে। একটি বিদেশি ভাষা আয়ত্ত করার জন্য সময় এবং প্রচেষ্টা প্রয়োজন, তাই বেশিরভাগ মানুষ নতুন কোনো ভাষা শিখতে অনীহা বোধ করে। এই বাধা অতিক্রম করার জন্য কি কোনো উপযুক্ত এবং নির্ভরযোগ্য উপায় আছে? প্রযুক্তিগত উদ্ভাবন নতুন অনেক সুযোগ এনেছে। তুমি কি করছো? তুমি কি করছো? লাল ফিনিক্স, গোলাপি ফিনিক্স, গোলাপি ফিনিক্স, ফুল ফিনিক্স। লাল ফিনিক্স, গোলাপি ফিনিক্স, গোলাপি ফিনিক্স, ফুল ফিনিক্স। জুলাই 2017 সালে এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এখানে সবচেয়ে বিখ্যাত খাবার কি? হেফেই ক্রেফিশ। এটি সম্প্রতি প্রকাশিত একটি অনুবাদক ডিভাইস। আমি এটা কোথায় পেতে পারি? পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক। যদি প্রচলিত উচ্চারণ ব্যবহার করা হয় এবং বিষয়বস্তু জটিল না হয়, তবে এটি নির্ভুলতার সাথে অদ্ভুতভাবে 90%-এর চেয়ে ভালো পারফর্ম করতে পারে। প্রকাশের 2 মাস পরে এই অদ্ভুত আবিষ্কারের অনলাইন বিক্রয় 60,000 ইউয়ান ছড়িয়ে গেছে। তবে ডেভেলপাররা এখনও সন্তুষ্ট নয়। এর আপডেটের সময়কাল এবং আপডেটের ব্যর্থতা সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। তারা তাদের পণ্যের দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জানেন। এই স্মার্ট অনুবাদক ডিভাইসটি আসলেই তেমন বুদ্ধিমান না, কারণ এটি এখনও চিন্তা করতে শেখেনি। এটি যথেষ্ট বুদ্ধিমান নয়, তবে এটি অবিশ্বাস্যভাবে নিরলস এবং পরিশ্রমী। এটি দিনরাত ডেটা সংগ্রহ করে এবং প্রতিদিন শিখতে থাকে। যখন একটি শিশু বাড়িতে যায় এবং তার বাবা মাকে খারাপ মেজাজে দেখে, তখন সে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং তার কথাগুলিকে যত্ন সহকারে বিবেচনা করবে। কিন্তু এটি এমন একটি কাজ যা করতে মেশিনটি সম্পূর্ণভাবে অক্ষম। তথ্য সংগ্রহ করা এবং দ্রুত গণনা করা ইতিমধ্যেই একটি চমৎকার অর্জন। আসলে এমনকি আলফাগো, যা বিশ্বের সমস্ত গো মাস্টারদেরও পরাজিত করেছে, এটিও শুধুমাত্র গণনা করতে সক্ষম, চিন্তা করতে নয়। একটি বুদ্ধিমান এবং পর্যবেক্ষক মেশিন তৈরি করা এবং মানুষের মস্তিষ্কের মতো আচরণ করে এমন একটি কম্পিউটার তৈরি করার প্রচেষ্টা যা বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের মনোযোগ আকর্ষণ করেছে। চীনা জনগণও সিদ্ধান্ত নিয়েছে এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার। আইফাইটেকের গবেষণা ইনস্টিটিউট একটি খুব বিশেষ এবং বড়সড় বিভাগ। এটিতে 300 জনেরও বেশি কর্মী আছে, কিন্তু এখানে অফিসের নির্দিষ্ট কোনো সময় নেই এবং এটির লাভবান হবারও প্রয়োজন নেই। কিন্তু এটি সেই বিভাগ যা কোম্পানিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কারণ এটি তার ভবিষ্যৎ নিজের হাতে রাখে। আপনাদের বোঝা উচিত যে এখানে একটা সমস্যা রয়েছে।
যা সমাধান করা সম্ভব না। কিন্তু এটা বন্ধ করে দিলে কি লাভ হবে? আপনাদের এটা বন্ধ করে দিতে হবে, তাহলেই হবে। ৩৫ বছর বয়সী ওয়েইসি তার অধীনস্থ সহকর্মীদের পাশে বসেন, যাতে তিনি তাদের সাথে আরও সহজে যোগাযোগ রাখতে পারেন। বুদ্ধিবৃত্তি ও মত বিনিময়ের পর আলোচনা, এমনকি তর্ক বিতর্ক যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। প্রায় ৩০ জনের এই দলটিকে সুপার ব্রেন টিম বলা হয় এবং ওয়েইসি এর প্রেরণা বলা হয়। তারা মানববিজ্ঞান এবং প্রযুক্তির শেষ প্রান্তে মনোনিবেশ করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা। তাদের লক্ষ্য হল অনুবাদক ডিভাইসটিকে বুদ্ধিমত্তার সাথে কথা বলতে সক্ষম করে তোলা। আমরা কিভাবে বুঝব? আপনি জানেন, আমরা কেবল শাব্দিক অর্থে ভাষা বুঝতে পারি না। এর জন্য প্রচুর জ্ঞান এবং সমগ্র জীবনের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, আর এতে প্রচুর বাহ্যিক তথ্যের প্রক্রিয়াকরণকে একত্রিত করতে হবে। ১৯৮০-র দশকে জন্ম নেয়া বেশিরভাগ মানুষ থেকে আলাদা ওয়েইসি একেবারে কম্পিউটারে আসক্ত নন এবং প্রয়োজনীয় সব কিছু কাগজে লিখতে পছন্দ করেন। যদিও এগুলো হিজিবিজি ছাড়া আর কিছুই মনে হয় না, এগুলো তাকে প্রচুর অনুপ্রেরণা দিয়েছে। যেহেতু নতুন এই পদ্ধতিতে মেশিন চিন্তা করতে বা বিচার করতে সক্ষম না, তাই ওয়েইসি মনে করেন এগিয়ে যাওয়ার জন্য অন্য কোনো পদ্ধতি খুঁজে বের করতে হবে। তারা যেভাবে সমস্যা সমাধানের চেষ্টা করে তা অপ্রচলিত এবং কখনো কখনো অনিয়ন্ত্রিত। আমাদের দলকে অন্যভাবে কাজ করে সমাধান করতে হবে। ওয়েইসি এখনও কোনো সমাধান বের করতে পারেননি, তবে তিনি চিন্তিত নন, কারণ তিনি পরিষ্কারভাবে বোঝেন যে বেশিরভাগ সময় উদ্ভাবন মানেই ব্যর্থ হওয়া। আমরা অবশ্যই অনেক ব্যর্থতার সম্মুখীন হব। প্রথমত, আপনাকে একটি ভালো দিক নির্দেশনা খুঁজে বের করতে হবে, যা ইতিমধ্যেই কঠিন। এরপরে এই নির্দেশনার সঠিক সমাধান খুঁজে পাওয়া আরও অনেক কঠিন। ওয়েইসি ব্যর্থতায় ভয় পান না এবং আইফাই টেকেও না। তারা গবেষণা এবং উন্নয়নের জন্য ৪০০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে, যা অলাভজনক এবং একটি কোম্পানির জন্য খুব কম কিছু না। তবে তারা বিশ্বাস করেন যে তারা ভবিষ্যতের জন্য যে অর্থ বিনিয়োগ করেছেন তা নষ্ট হবে না, এবং তারা এও বিশ্বাস করেন যে যদি তারা শুধুমাত্র একটি সাফল্য বয়ে আনতে পারেন, তাদের নাম বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে লেখা থাকবে। হিউমিডিফায়ার চালু করুন। ঠিক আছে, হিউমিডিফায়ার চালু আছে, কাজটি সফল হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সুপরিচিত ম্যাগাজিন বিশ্বের ৫০টি স্মার্ট কোম্পানিকে রেটিং দিয়েছে। এতে ৪টি চীনা কোম্পানি সেই তালিকায় রয়েছে এবং আইফ্লাইটেক সেই তালিকায় ৮টির শীর্ষে ছিল। কিন্তু সেই প্রশংসার মানে এই নয় যে ওয়েইসি তার গতি কমানোর পরিকল্পনা করবে। তারা যদি স্মার্টেস্ট কোম্পানি শিরোনামের যোগ্য হতে চায়, তবে তাদের অবশ্যই এক্ষেত্রেও আরও এগিয়ে যেতে হবে। গত কয়েক দশক ধরে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত বিপ্লবগুলি অকল্পনীয় গতিতে বিশ্বকে এগিয়ে নিচ্ছে। এই বিশাল পরিবর্তন মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন করেছে। এটি চীনের ইতিহাসের জন্য একটি সুবর্ণ সুযোগ। বিপ্লবটি জাতিকে কয়েক শতাব্দী আগের পিছিয়ে পড়া শিল্প বিপ্লবের প্রভাব পূরণের জন্য একটি সুযোগ দেয়। যখনই পরিবর্তনের যুগ আসে, তখন শুধুমাত্র উদ্ভাবনই টিকে থাকতে পারে। পার্ল নদীর মোহনার পূর্ব তীরে একটি শহর অবস্থিত, যার জন্ম হয়েছে মাত্র ৩৮ বছর আগে। শেনজেন ছিল পূর্ণ সংস্কার এবং উন্মুক্ত নীতির ফল, এবং এটি দ্রুতই চীনের তৈরি প্রতীক হয়ে উঠেছে। এটি এখন চীনের অন্যতম উদ্ভাবনী শহর। গত কয়েক দশকে এখানে বসবাসকারী মানুষেরা আমূল পরিবর্তনের প্রত্যক্ষ সাক্ষী। চব্বিশ বছর আগে যখন উ ইয়ংমু তার শহর ছেড়ে শেনজেনে এসেছিলেন, তখন তিনি একজন মাত্র ১৬ বছর বয়সী গ্রামের ছেলে ছিলেন। একটি জাপানিজ কোম্পানিতে ৪ বছর প্রোডাকশন লাইন কর্মী হিসেবে কাজ করার পর তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। আমি যখন আমার নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র ২০ বছর। তিনি তার ব্যবসা শুরু করেছিলেন সেকেন্ড হ্যান্ড সরঞ্জামের এই টুকরো দিয়ে, যার দাম মাত্র ২০,০০০ ইউয়ানের বেশি, এবং তা মোবাইল ফোনের কভার তৈরিতে ব্যবহৃত হতো।
7 বছর পর উ ইয়ংমু তার প্রথম লক্ষ্যের চেয়ে বেশি কিছু অর্জন করেছেন। এক পর্যায়ে চীনের হ্যান্ডসেট উৎপাদন শিল্পে উ ইয়াংমুয়ের কারখানা শীর্ষ 3-এ স্থান পেয়েছিল। উয়ের মতো অনেক কিংবদন্তির স্টার্ট আপের গল্প শহরটিকে এই অবস্থানে নিয়ে এসেছে। কিন্তু বিশ্বব্যাপী 2008 সালে আর্থিক সংকট অনেক মানুষকে ব্যবসায়িক স্বপ্নের অপ্রত্যাশিত ইতি টেনেছে। আমার 4টি কারখানা বন্ধ করে দিতে হয়েছে। বেশ কিছু সহকর্মী বহু বছর ধরে আমার সঙ্গে কাজ করেছেন, কিন্তু তাদের ছেড়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই বিষয়টা আমাকে অনেক কষ্ট দিয়েছে। শেনজেন বিপর্যয়ে পড়েছিল। এর রপ্তানিমুখী অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ঐতিহ্যবাহী উৎপাদন শিল্পের গর্ব দ্রুত হারিয়ে যায়, কিন্তু লুকানো সুযোগ তখনও বিদ্যমান ছিল। শেনজেন নিজেকে তুলে ধরেছে হাইটেক ইন্ডাস্ট্রির একটি সিরিজ তৈরি করতে। উ ইয়াংমুর জীবন সবসময় এই শহরের ভাগ্যের সাথে বাঁধা ছিল। তিনি হ্যান্ডসেট উৎপাদন বন্ধ করে দেওয়ার পরে একটি নতুন পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেন, বুদ্ধিমান রোবট। 15,000 অংশ এবং 60,000 কার্ভ সহ 24তম বুদ্ধিমান রোবট মডেলটি বাজারে আসতে চলেছে এবং উ ইয়ংমু চান সবকিছু নিখুঁত হোক। আগামী বছর জুনের আগেই এটি একটি কোকের বোতল ধরতে সক্ষম হবে। তার দল 3 বছর ধরে এই প্রকল্পে কাজ করছে। বিনিয়োগ কয়েক বিলিয়ন ইউয়ান পেয়েছে। তবে এটি শেনজেনে অস্বাভাবিক কিছু নয়। বিগত কয়েক বছরে গবেষণা ও উন্নয়নে ব্যয় করা শেনজেনের মোট দেশীয় পণ্যের অনুপাত জাতীয় গড়ের দ্বিগুণ হয়েছে। শক্তি উৎপাদনশীলতা এবং সংরক্ষণে কোনো সীমা নেই এবং শক্তি বস্তুর রূপান্তরের কোনো সীমা নেই। ওয়াংজিয়ান আবেগপ্রবণ, যদিও তার বয়স 60 বছরের বেশি। আমাদেরকে উন্নয়নের নেতৃত্ব দিতে হবে। এটি হল বেইজিং জিনোমিক্স ইনস্টিটিউট বা বিজিআই। এটি একটি প্রথম সারির সংস্থা যা জীববিজ্ঞানী বিশেষজ্ঞ। এটি 2007 সালে শেনজেনে ওয়াংজিয়ান এবং তার দল প্রতিষ্ঠা করেছিল। শেনজেন সরকার প্রতিশ্রুতি দিয়েছে তাদের প্রতি 3 বছরের জন্য 20 মিলিয়ন ইউয়ান বার্ষিক গবেষণা তহবিল দিয়ে সহায়তা করার, কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরেও সেই সমর্থন অব্যাহত রয়েছে। 2010 সালে সরকারের সহায়তায় বিজিআই সেই সময়ের সবচেয়ে উন্নত ডিএনএ সিকোয়েন্সগুলির মধ্যে 128টি ক্রয় করেছে, যা এটিকে বিশ্বের বৃহত্তম ডিএনএ সিকোয়েন্সিং সংস্থায় পরিণত করেছে। কিন্তু 2 বছর পরে বিদেশি কোম্পানি বাধা দিতে শুরু করে। তারা ফলো আপ মেরামত পরিষেবা প্রদান এবং চীনের কাছে নতুন সরঞ্জাম বিক্রি বন্ধ করে দিয়েছে। 2013 সালে বিজিআই বিদেশে একটি ডিএনএ সিকোয়েন্সিং কোম্পানি কিনেছিল, কিন্তু সরঞ্জামের মান তাদের অভ্যস্ত উন্নত স্তরের অনেক নিচে ছিল। আমরা আশা করি সম্ভাব্য ক্ষুদ্রতম অপটিক্যাল প্রতিক্রিয়া সিস্টেম ডিজাইন করার। 4 বছর ধরে লিউজিয়ান এবং তার দল একটি সমস্যায় আটকে আছে। একটি সিকোয়েন্সারের আকার কিভাবে কমানো যায় যার ওজন কয়েক টন হবে এবং শুধুমাত্র একটি বিল্ডিংয়ের প্রথম তলায় স্থাপন করা যাবে। একটি ডেস্কটপ ডিভাইসের প্রিন্টারের সাইজ হবে। এই ডিজাইনগুলি ধীরে ধীরে জিনিসগুলিকে সহজ এবং আরও সমন্বিত করে তুলেছে। এটি আরও বেশি লোককে জেনেটিক বিজ্ঞানের অ্যাক্সেস পেতে সক্ষম করতে পারে। আমরা সবসময় ভেবেছিলাম সময় হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। 2016 সালে ডোমেস্টিক সিকোয়েন্সারের প্রথম ব্যাচ তৈরি করা হয়েছিল বিজিআই এর কর্মশালায়। এর প্রযুক্তিগত স্তর আন্তর্জাতিক মানে পৌঁছেছে। আমরা যখন ছোট ছিলাম, আমরা বিদেশের ধাপ অনুসরণ করে তাদের থেকে পিছিয়ে পড়তাম, কিন্তু এখন বিশ্ব প্রতিযোগিতায় বিজিআই নিজের জায়গা শক্ত করে নিয়েছে। যখন উদ্ভাবন একটি শহরের চালিকা শক্তি হয়ে ওঠে, তখন ক্রমাগত সুযোগ আসতে থাকবে এবং শিল্প ক্রমাগত রূপান্তরিত হবে এবং উন্নত করবে। বিশ্বের সবচেয়ে পাতলা নমনীয় রঙের ডিসপ্লে, যা 1 মিলিমিটারের মাত্র 1% পুরুত্ব সহ বৈদ্যুতিক যান বা বিশ্বের 200টি শহরের মধ্য দিয়ে যায়। ক্রমাগত আপগ্রেডেড বেসামরিক ইউএভি এবং বিশ্বের মোবাইল ফোনের জন্য প্রথম এআই চিপ অন্তহীন উদ্ভাবনগুলি এই শহরটিকে নতুন জীবন দিয়েছে।
এবং আরও মানুষকে সাহসীভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করেছে। 2017 সালে শেনজেনের 28টি উচ্চ প্রযুক্তি এন্টারপ্রাইজ শেনজেন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছিল। ছোট এবং মাঝারি আকারের এন্টারপ্রাইজ হিসেবে তালিকাভুক্ত শেনজেন কর্মপ্রচেষ্টার সংখ্যা টানা 11 বছর ধরে দেশকে নেতৃত্ব দিয়েছে। কেন এত মানুষ চীনে তাদের ব্যবসা শুরু করতে আসে? আপনি চারপাশে তাকান এবং আপনি শেনজেনে উদ্ভাবন এবং উদ্যোক্তার পরিবেশ অনুভব করতে পারবেন। এটা চীনের অর্থনৈতিক উন্নয়নের একটা চালিকা শক্তি। শেনজেনের বৃদ্ধির অনন্য সম্ভাবনা একটি শহর হিসাবে তার তরুণদের মধ্যে নিহিত। বিগত 40 বছরে এটি যে সুযোগ এবং অসুবিধার সম্মুখীন হয়েছে তা মানুষকে ক্রমাগত উন্নতি এবং উদ্ভাবনের ক্ষমতার উপর আশ্বস্ত করেছে। শহরটির উন্নয়নের পথটি গত 40 বছরে চীন যা অতিক্রম করেছে তার একটি মাইক্রোকসমের মতো। 1978 সালে চীনের জিডিপি বিশ্বের মোটের 2%-এরও কম ছিল এবং আমাদের কাছে আমাদের নিজস্ব উচ্চ প্রযুক্তিও ছিল না। 2016 সালে চীনের জিডিপি বিশ্বের প্রায় 15% ছিল এবং দেশটির ব্যাপক উদ্ভাবন ক্ষমতা বিশ্বের 18তম স্থানে রয়েছে। 2020 সালের মধ্যে চীন একটি মাঝারিভাবে সমৃদ্ধ সমাজের নির্মাণ সম্পূর্ণ করবে এবং একটি সত্যিকারের উদ্ভাবনী দেশে পরিণত হবে। এটি একটি স্বপ্ন যা বাস্তবায়নের জন্য আমাদের সামগ্রিক জ্ঞান এবং প্রচেষ্টা প্রয়োজন। এটি পারে একজন ব্যক্তি, একটি দল, একটি উদ্যোগ বা একটি শহর। সমস্ত প্রচেষ্টা একটি সাধারণ ভবিষ্যৎ তৈরিতে প্রস্তুত। প্রতিটি প্রচেষ্টা মূল্যবান এবং প্রতিটি উদ্ভাবন গুরুত্বপূর্ণ।